খুবই বিতর্কিত বিষয়। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞার বিষয়, নিষিদ্ধের বিষয়, সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। কারণ গণমাধ্যমের স্বাধীনতা কিংবা একজনের বাক স্বাধীনতা থাকবে না, সে বিষয়টি নিয়েও আমাদের অনেক প্রশ্ন আছে। এবং আমার সৌভাগ্য হয়েছে, আমি পেয়েছি ডক্টর সেজান মাহমুদ। তিনি যুক্ত হয়েছেন নিউ ইয়র্ক, আমেরিকা থেকে, এবং তিনি গীতিকার, গল্পকার এবং মেডিকেল সায়েন্টিস্ট। সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ বর্তমান সরকার এবং এই রেজিমের ২০২৪ সালের যে ধারাবাহিকতা, আমার অনুষ্ঠানে তিনি একদম সাক্ষী। আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি, অনেকভাবে আলোচনা করেছি। সেই ধারাবাহিকতায় আজকেও আলোচনা করব। এবং আরেকজন আমাদের সাথে যুক্ত হওয়ার কথা সৈয়দ মাহমুদুল্লাহ, কিন্তু টেকনিক্যাল কারণে উনি একটু যুক্ত হওয়ার চেষ্টা করছেন। উনি আসা মাত্রই আমি যুক্ত করে নিব। আমি একটু সেজান আপনার কাছে যেতে চাই যে আজকে যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে সেটি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিষিদ্ধের একটি বিষয়। কারণ এই নিয়ে কোনো মানে ভাষণ প্রচার করা যাবে না, কোনো কিছু প্রচার করা যাবে না। শুধুমাত্র বাংলাদেশ গভর্নমেন্টের যে বিবৃতিগুলো, সেগুলো বিভিন্ন গণমাধ্যমে দেখিয়েছে এবং আন্তর্জাতিক গণমাধ্যমে বিভিন্নভাবে স্থান পেয়েছে। সেই বিষয়টি যাওয়ার আগে শুরুতে আমি একটু জেনে নিতে চাই, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যটি, গতকাল ভার্চুয়ালি যে বক্তব্যটি, সেটি এই সময়ে এই বক্তব্যটিকে আপনি কিভাবে দেখছেন? তারপর আমি গভীরে যাব, বিশ্লেষণে যাব, কি বলেছেন তিনি। অনেক ধন্যবাদ। এবং আপনার অনুষ্ঠানে সবসময় আসতে পছন্দ করি। এই মাত্র শুনলাম সামনে ২০০ এপিসোড প্রচারিত হবে, যেটা কনগ্রাচুলেশনস বা অভিনন্দন। আজকে ১৯৯ জি ১৯৯। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রচুর বিষয়বস্তু মানুষের সামনে তুলে ধরার সুযোগ হয়েছে। আমরাও সেখানে আপনার সঙ্গে সহযোগী, সহযোদ্ধা, যেটাই বলুন, থাকতে পেরেছি। তা আমি তো মনে করি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। কারণ একটি গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী হিসাবে তিনি গণ আন্দোলনের মধ্য দিয়ে, এই গণ আন্দোলনটি আমি হাত দিয়ে ইনভার্টেড কমার মধ্যে রাখছি, যে একে গণ আন্দোলন বলা যাবে কিনা বা কি এটা, সেটা হয়তো ইতিহাস ঠিক করে দেবে। কিন্তু তারপরও যেটাই হোক না কেন, তাকে দেশ ত্যাগ করতে হয়েছে। এবং তিনি এমন একজন মানুষ, লক্ষ্য করে দেখুন, এটা কিন্তু খুব সহজ কথা না। তিনি এমন একজন মানুষ যিনি ৫ বার প্রধানমন্ত্রী হয়েছেন আমাদের ৫০-৫৫ বছরের মধ্যকার ইতিহাসে। তিনি ব্যক্তিগত জীবনে আমাদের বাংলাদেশের স্থপতি, আমরা কেউ কেউ জাতির পিতাও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি স্বাধীনতার সর্বাধিনায়ক হিসাবে, মানে সমস্ত কিছু পলিটিক্যাল এবং সমস্ত কিছু সর্বাধিনায়ক ছিলেন, তার কন্যা। আবার অন্যদিকে লক্ষ্য করুন, এই অগাস্ট মাসের ১৫ তারিখে তার পুরো পরিবারকে, বলা যায় অলমোস্ট পুরো পরিবারকে নিশ্চিহ্ন করা হয়েছে, খুন করা হয়েছে, নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এবং তিনি সার্ভাইভাল একজন পলিটিশিয়ান। এরকম একটি ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে যে মানুষটি বাংলাদেশের ১৭ বছর, আমার মতো বোধ হয় সমালোচনা, এমনকি আজকে যারা বড় বড় কথা বলছে, যারা আমার মতো সমালোচনা তারাও করেনি। কারণ আমার কাছে সমালোচনাটা হলো আমার দেশের রাজনীতিবিদ এবং রাজনৈতিক প্রজ্ঞাবান মানুষদেরকে সঠিক পথে রাখা। সেটি একজন বুদ্ধিজীবী, তার একজন চিন্তকের, একজন রাজনৈতিক বিশ্লেষক, আমি যেভাবেই বলি না কেন, আমি সেই বিশেষণের মধ্যে পড়ছি না, তারপরেও আমি বলবো যে এটাই হওয়া উচিত তাদের কাজ। আমি যদি সামান্য রাজনৈতিক বক্তৃতাও দিয়ে থাকি, তার কাজ হওয়া উচিত দেশের কোন দিক থেকে ভালো হবে, সেটা কার জন্য সেটা না। তাহলে এরকম একটি পরিস্থিতিতে সেই মানুষটি দেশ ত্যাগ করলেন। আমরা ধরে নিন সেটা একটা সত্যিকারের গণবিপ্লব ছিল। দেশে আমরা কি পাবো তার পরিপ্রেক্ষিতে এভাবেও যদি আমরা ধরে নিই, আমরা কি পেলাম? আমরা ১.৫ বছর ধরে জানলাম যে প্রচন্ড প্রতারণা। আমরা তারপরে জানলাম যে এটার পেছনে এখন আমরা যে শব্দটা ব্যবহার করে আন্দোলনটা করলাম, ফ্যাসিস্ট। এই ফ্যাসিস্ট শব্দটার যা যা বৈশিষ্ট্য,
তার কোনোটাই মুছে যায়নি, বরং সেগুলো ফেরত এসেছে এবং সেগুলো আরো জোরালো ভাবে চলছে। তাহলে শেখ হাসিনার বক্তব্য কেন আমরা শুনব? আমি এই লম্বা প্রেক্ষিতটা বললাম এই কারণে যে এই জন্যই সেই যুক্তিতেই শেখ হাসিনার বক্তব্য ঐতিহাসিক এবং তিনি কি বলতে চান, তার দেশবাসীর কাছে কি আবেদন আছে, নিবেদন আছে এবং তিনি দেশের জন্য আসলে কি ভাবছেন সেটা গুরুত্বপূর্ণ। তাই আমি মনে করি ভাষণটি ঐতিহাসিক ছিল। আমি মনোযোগ দিয়ে শুনেছি। আমার মনে হয় খুব মনোযোগ। আমরা একদম গভীরে পুরো আলোচনাটি বিশ্লেষণ করব। তিনি কি বলেছেন দেশে আসার বিষয়ে, কিংবা তার ওই সময়ের ভূমিকা নিয়ে, ল অ্যান্ড অর্ডার, ডিউটি, সবকিছু শব্দগুলো তিনি ব্যবহার করেছেন যেভাবে, সেই বিশ্লেষণগুলো করব। কিন্তু সেলিম মাহমুদ, তার আগে আমার একটি প্রশ্ন। আমি গণমাধ্যমে কাজ করছি 25 বছরেরও বেশি সময় ধরে। আমার বাবাও সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন এবং শুধু তাই নয়, 1971-এ যে জাগ্রত বাংলা পত্রিকাটি বের হতো মুক্তিযুদ্ধের কথা নিয়ে, সেটি সম্পাদক ছিলেন আমার বাবা। তো গণমাধ্যমের স্বাধীনতা, গণমাধ্যমের কথা বলার অধিকার, এই শব্দগুলো আমার পেশার সাথে, আমার একদম আবেগের সাথে, আমার রক্তের সাথে মিশে আছে। তো সেই প্রেক্ষাপটে আমি একটু জানতে চাই যে একজন সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য কেন ব্যান করা হবে? তাহলে আমরা যে এত সমালোচনা করেছি যে কণ্ঠরোধ করা, তাহলে বর্তমান সরকারের সেই স্বাধীনতা কিংবা সেই জায়গাটি নিয়ে আমার একটু কালকে থেকে এই বিষয়টি আছে, কেন নিষিদ্ধ করা হবে? না, আমি তো যে কথাটা বললাম যে আমরা যে শব্দটি ব্যবহার করে আন্দোলনটা হলো যে স্বৈরাচার, রাইট? এই স্বৈরাচার শব্দটার যদি কেউ আক্ষরিক অর্থে নিয়ে একেবারে আভিধানিক সংজ্ঞার দিকে যায়, কাকে স্বৈরাচার বলা হয়, কিভাবে বলা হয়, তার সবচেয়ে বড় বৈশিষ্ট্যটা হলো কণ্ঠরোধ করা, মানুষের মত প্রকাশ, সাংবাদিকতা তার মধ্যে অন্যতম। সাংবাদিকতা তো শুধুমাত্র মতামত না, সাংবাদিকতা হলো একেবারে বস্তুনিষ্ঠ এবং আমি বলবো যতটা সম্ভব নিরপেক্ষভাবে একটা জিনিস বিশ্লেষণ করার যে মাধ্যম। সংবাদ পত্রিকা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা পৃথিবীর যে কোনো গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। তাহলে আপনি সেটাকেই যদি বন্ধ করে দেন, তাহলে আপনি স্বৈরাচারী নন কেন? এই উত্তরটা আমাকে কেউ দিন। আপনাদের যারা পণ্ডিত আছেন, যারা দেশ চালাচ্ছেন, তাদের কেউ এসে বলুন যে এই কারণে আমরা এটা রোধ করলাম এবং তাতে আমরা স্বৈরাচারী না, আমরা স্বৈরাচারী হলাম না। এই কথাটা কেউ প্রমাণ করুক দেখি। এক্ষেত্রে আমি আরেকটি বিষয় একটু যুক্ত করে আপনার কাছে জানতে চাই, এত ভয় কেন? মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখবে, সেটিতে মানে নিষিদ্ধ কখন মানুষ করে? যে যার কথা, যার ইয়েতে যদি জনগণ প্রত্যাখ্যান করে, তাহলে তো তার ভাষণ শোনার পরপরই প্রত্যাখ্যান করবে, নিষিদ্ধ করার দরকার নেই। কিন্তু এক ধরনের আতঙ্ক, যে তিনি কথা বললেই না জানি কি হয়ে যায়, আওয়ামী লীগের লোকজন দেখলে এক ধরনের আতঙ্ক, এই আতঙ্ক ভয় কেন আওয়ামী লীগকে কেন্দ্র করে কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে? আমার মনে হয় এটার পেছনে একটা বড় রকমের ঐতিহাসিক কারণও আছে। সেটা হলো যে আমরা যেভাবেই দেখি না কেন বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, বেশিরভাগ দলের উৎপত্তি অগণতান্ত্রিক ভাবে। এই কথাটা অস্বীকার করার উপায় নাই। কিন্তু আওয়ামী লীগের জন্ম থেকে শুরু করে, তাদের ইতিহাস থেকে শুরু করে, তারা অগণতান্ত্রিক ছিল না, বরং গণতান্ত্রিক এবং একেবারে মাঠ পর্যায়ে তাদের সমর্থক, কর্মী, মানুষের প্রতি ভালোবাসা, এরকম একটি রাজনৈতিক দল। তার মানে আমি কিন্তু বলতে চাচ্ছি না যে বিএনপি বা আমি কোনো ধর্মভিত্তিক দলকে আমি বাংলাদেশের কোনো দল মনে করিনি, এখন পর্যন্ত মনে করি তারা ইলেজিটিমেট আইনগতভাবেই। যতই আইন বাংলাদেশে পরিবর্তন হোক না কেন, এই জায়গাটা আমি স্থির রেখে আমি বলতে চাই যে তাহলে মাঠ পর্যায়ে যাদের সমর্থন আছে, মাঠ পর্যায়ে যত রাজনৈতিক কর্মী এবং নেতা তাদের আছে, তাদের উত্থান রোধ করাটা খুব দুরূহ একটা কাজ। এবং রাজনীতিতে কিন্তু কাউকে আপনি সত্যিকার অর্থে নির্মূল করতে চাইলে আদর্শিক ভাবেই করতে হবে। আদর্শ দিয়ে যদি তাকে
আপনি পার করে দিতে পারেন, আপনার আদর্শ যদি তার চেয়ে উন্নত হয়, গ্রহণযোগ্য হয়, তখন জনগণের কাছে তারা ধীরে ধীরে বিলুপ্ত হবে, তারা আগে না। তো লক্ষ্য করে দেখুন, কন্ট্রোল অফ সোসাইটি, এটা হলো মানে আমরা যদি স্বৈরাচার শব্দটা ব্যবহার করি, কন্ট্রোল অফ সোসাইটির কিন্তু একটা বৈশিষ্ট্য এটা। কন্ট্রোল অফ মিডিয়া যেমন একটা বৈশিষ্ট্য, আর ইউজ অফ ফোর্স যেমন একটা বৈশিষ্ট্য। কিছু একটা বললেই রোধ করা হচ্ছে, কন্ট্রোল বলা হচ্ছে যে এই যারা যারা লাইক দিয়েছে, যারা যারা লাভ সাইন দিয়েছে, তাদেরকে নাকি অ্যারেস্ট করা হবে, এবং কিছু মানুষকে জয় বাংলা স্লোগানের জন্য বন্ধ। এগুলো সবকিছুই তো, আমি হাসছি এ কারণে, দুঃখে হাসছি যে এগুলো তো সবকিছু স্বৈরাচারেরই বৈশিষ্ট্য। একটা কন্ট্রোল রোধ করে দেয়, একটা কন্ট্রোল অফ সোসাইটি। কেন বলছি যে আজকে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি, বিশ্ববিদ্যালয়ে যেখানে মধুর ক্যান্টিনের মতো একটা ঐতিহাসিক জায়গা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন, সেখানে পর্দা টেনে দিয়ে আলাদা করে দেওয়া হচ্ছে। আমি এইটা নিয়ে তো তর্ক করা যায় না মানুষের সাথে, কারণ কাকে আমি বুঝাবো? আমেরিকানদেরই বুঝানো খুব কঠিন হয়ে যায় ডাইভার্সিটি আর ইনক্লুশন মানে কি, এই কথাটার মানে বুঝাতে। তো ওখানে হাজার হাজার জনকে আমি ব্যক্তিগতভাবে বোঝানোর চেষ্টা করছি যে পর্দা নিয়ে তো কোনো কথা না, কে হিজাব পরবে না পরে না বুঝলাম তার স্বাধীনতা, কি পোশাক পরবে না হয় সেটা তার স্বাধীনতা, কিন্তু আপনি পাবলিক স্পেসকে একদম আলাদা করে দিতে পারবেন না জাস্ট বিকজ আপনি একটা মেজরিটি মানুষ। এটা কোনোদিন ইনক্লুসিভ না, ইনক্লুসিভ না। এই আপনার অনুষ্ঠানের সুবাদে আমি বলে দিলাম যে দরকার পড়লে এই ক্লিপটাকে আমি আলাদা করে ওখানে পোস্ট করে দেবো যে তোমরা শুনে দেখো। কেন আমার তো জনে জনে গিয়ে ব্যাখ্যা করার দরকার নেই। তাহলে এইটার একটা কিন্তু কন্ট্রোল অফ সোসাইটি। এটা মানে হলো যে যারাই ক্ষমতায় আছেন, যারা ক্ষমতার শেয়ার ভাগ করছেন, যারা, তারা কিন্তু তাদের শক্তি দেখিয়ে হলেও এই কন্ট্রোল অফ সোসাইটি করার চেষ্টা করছে, এবং সেটাই স্বৈরতন্ত্রের দিকে চলে যায়, সেটা গণতন্ত্র না। আপনি কাউকে কোনো বক্তব্য শুনতে দেবেন না বলে আপনার যতগুলো গণমাধ্যম আছে সেটা বন্ধ করে দিলেন। আমি জানি যে দুই একজন ব্লগার, দুই একজন, এমনকি ফেসবুকে যারা ভোকাল ছিল তাদের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া। হ্যাঁ, হ্যাঁ, আমার প্রথম পেজ গায়েব হয়ে গেছে। এটা কি ধরনের গণতান্ত্রিক ইয়া হলো? আমি তাহলে আরো খারাপ ভাবে বলবো যে যে গরু দুধ দেয় সে গরুর লাথিটাও খেতে ভালো লাগে কিন্তু, তাই না? আপনি দেশকে পিছনের দিকে নিয়ে যাচ্ছেন, দেশকে কিছুই দিতে পারবেন না, আবার এদিকে মানে এই বেসিক যেগুলো একটা গণতান্ত্রিক দেশের, সেটা তো মানুষ মানবে না। তাহলে তো মানুষ এখন বলতে শুরু করছে কিন্তু যে হ্যাঁ, আমরা অন্তত পেরেছি, এই জিনিসগুলো আমাদের তো ভালো ছিল, এই জিনিসগুলো তো ভালো ছিল না। ঠিক আছে, আমি একাডেমিক মানুষ হিসেবে আমি এই কথাটা কিন্তু বলছি না, আমি বলছি একটা সাধারণ, মনে করুন আমি কোনো রাজনৈতিক তত্ত্ব জানি না, কিচ্ছু জানি না, আমি বলবো যে আমার দেশ অন্তত মানুষ খেয়ে পরে বাঁচছিল, একটা অগ্রগতি ছিল, আমার দেশে মানুষের অন্য স্বাধীনতা ছিল। তাহলে হঠাৎ করে সেটা চলে যাবে এবং আপনি দাবি করবেন যে আমরা খুব গণতান্ত্রিক, সেটা কিন্তু আসলে মানুষ মানবে না। এবং আমার মনে হয় আমি সে কারণে আজকে আমি এই কারণে আজকে সিজান মাহমুদ বক্তব্যে কি দিয়েছেন সেটি বলার আগে আমি কিন্তু এই বিষয়টি উত্থাপন করেছি যে কেন তার বক্তব্যটি জনগণকে শুনতে দেয়া হবে না, বা জনগণ ইচ্ছা করলে শুনবে, ইচ্ছা করলে শুনবে না, ছুঁড়ে ফেলে দিবে, জনগণের চয়েস। আপনি কেন সেই জায়গাটিতে বাধা দিবেন? এটি কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, যে এই জায়গাটিতে বাধা দেন। এবং গণমাধ্যম এবং গণমাধ্যমের স্বাধীনতা কিংবা বাক স্বাধীনতা আমরা এতদিন ধরে চিৎকার করে আসছি, আলোচনা করা হচ্ছে, তো এখন কি অবস্থা সেটি নিয়ে একেবারে অযোগ্য। ওনার বক্তব্য কি ছিল সেটা মানুষ বিচার করবে। ওনার বক্তব্য, তার মানে কি আপনি জনগণকে বুদ্ধিমান মনে করেন না? জনগণ বুঝবে না? জনগণকে এই যে ভাবনাটা, এই ভাবনাটাই কিন্তু এক ধরনের স্বৈরতন্ত্র।
এবং সেটি গত সরকারের আমলে আমার মনে আছে আমি যখন আরেকটি চ্যানেলে কাজ করি, ডক্টর নাকিবুর রহমানকে আনা নিয়ে অনেক আপত্তি ছিল, যেহেতু তিনি নিজামের ছেলে। আমি একমাত্র চ্যালেঞ্জ করি যে না, উনি ভালো বলেন, উনার কথা শুনতে হবে, উনাকে আনেন। এবং আমি নিয়ে এসেছি, আমার অনুষ্ঠানগুলোতে নিয়ে এসেছি যখন আওয়ামী লীগ আমলের, মানে একদম আওয়ামী লীগ সময়ে। আমার মনে আছে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি এবং মৈত্রী ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট আমি, মির্জা গালিব এখন জামাত ইসলামের অনেক বড় নেতা। তিনি একদম ঘোষিত যেহেতু শিবিরের সভাপতি ছিলেন, তাকে কোনো হল নিতে চাইতো না। আমি নিয়ে আসতাম যে উনি ভালো বিতর্ক করেন, তাকে নিয়ে আসি, তার বিতর্ক শুনি, তার রাজনীতি আদর্শ আরেক জায়গায়। তো মানুষকে বলতে দিতে হবে, সে কি বলতে চায় সেটি শুনতে হবে, তারপরে মানুষ প্রত্যাখ্যান করবে। আপনি আমার জ্বলন্ত সাক্ষী যে আমি আপনার মাধ্যমে এই অনুষ্ঠানে, এমনকি জামায়াত ইসলামের বর্তমানের যিনি প্রধান ডক্টর শফিকুর রহমান, মনে আছে যে তার সঙ্গে বিতর্কের, এবং তিনি একবার রাজিও হয়েছিলেন যে আমি বলতে, আমার বক্তব্য হলো যে ধর্ম ভিত্তিক রাজনীতি এথিক্যাল না, নৈতিক না, এবং ধর্মভিত্তিক রাজনীতি যারা করে, বিশেষ করে বাংলাদেশে, এমনকি জামায়াতে ইসলাম নাম দেয়া, এই না, এটি অনইসলামিক, এমনকি ইসলামিক দৃষ্টিকোণ থেকেও তারা ইসলামের পরিপন্থী। এই বক্তব্য, এই দুটি পয়েন্টের বক্তব্য যে কোনো, ওদের যে কোনো নেতার সাথে আমি বিতর্ক করতে রাজি আছি, কারণ বক্তব্য শুনি তো তার যদি লজিক্যালি আমাকে অতিক্রম করে আমাকে কনভিন্স করতে পারে। আমি তো পৃথিবীতে শান্তি চাই, আমি তো পৃথিবীতে মানুষের মঙ্গল চাই। আমার কাছে তো এখানে কোনো রকমের দায়বদ্ধতা নাই কোনো কিছু নিয়ে, তাহলে আমি কেন শুনবো না? তাহলে বুঝতে পারছেন যে আমি কতটা এই মানুষের এই স্বাধীনতা